আর এদেরকেই আমি কি বলবো, এদের মাথায় তো বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো উস্কেছিলেন, কাগজ দেখাবো না, কাগজ দেখাবেন না। মানে আজ যে লস্করে তৈবার জঙ্গি আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে, যে বাড়ি ভাড়া নিয়ে বসে আছে, তার কাছে যদি পুলিশও কাগজ চাইতে আসে, বা এসটিএফও কাগজ চাইতে আসে, বা এনএসজি এনআইএ যদি কাগজ চাইতে আসে, সে তো বলবে আমি সংখ্যালঘু বলে আমার কাছে কাগজ চাইছে গো, রে দেখো 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 আমাকে মারছে, আমাকে এভাবে অপমান করছে। ভাবুন এই অবস্থাটা পশ্চিমবঙ্গে বানিয়ে রাখা হয়েছে। আমি বলছি না ফিরহাদ হাকিমরা আসলে চান হয়তো পশ্চিমবঙ্গকে ইসলামিক একটি সেপারেট স্টেট ঘোষণা করতে, আদারওয়াইজ এরকম ধরনের ব্যাপার উস্কানি দেবেন না কেউ। মমতা বন্দ্যোপাধ্যায় যে উস্কানিটা দিয়েছিলেন 2019 সালে, দেখুন कोई डॉक्यूमेंट लेने के लिए इंफॉर्मेशन मांगे तो मत दो। वोटर लिस्ट जब हुआ है, वोटर लिस्ट में आप नाम तुला है, और वोटर लिस्ट में नाम भी तुलने का टाइम हर टाइम आप लोग कर सकते हैं। किसी का पास आपको रिक्शा आ रहा है तो रिक्शा का लाइसेंस है, गाड़ी आ रहा है तो गाड़ी का लाइसेंस है। আমি আজকে যে প্রশ্নটা করছি সেই প্রশ্নটা বলুন তো এটা আপনার প্রশ্ন নয়? একবার দেখুন এই প্রশ্নটা, এবং এই প্রশ্নটা আপনাকে অনেকগুলো দিক হয়তো নিয়ে ভাবতে সাহায্য করবে। বুদ্ধিজীবীদের স্লোগান, সেই স্লোগানে জঙ্গি মদত, কাগজ হাম নেহি দিখায়েঙ্গে, সারা দেশে যখন বলা হয়েছিল, এটা আসলে জঙ্গিদেরকে হেল্প করে দেওয়া। কারণ কাগজ তো দেখাতেই হবে, কাগজ না দেখালে আমরা বুঝবো কোথা থেকে কারা জঙ্গি আর কারা দেশের নাগরিক। দ্বিতীয় প্রশ্ন, ক্ষমা চাইবেন মুখ্যমন্ত্রী সেই দিন যে অপরাধটা করেছিলেন এবং বুদ্ধিজীবীদের উস্কেছিলেন এই একই কথা বলার জন্য, তার জন্য বুদ্ধিজীবী এবং মুখ্যমন্ত্রী ক্ষমা চাইবেন। কাগজ হাম নেহি দিখায়েঙ্গে বা কাগজ আমরা দেখাবো না, এই মারাত্মক ন্যারেটিভটা বা স্লোগানটা বা সেই মুহূর্তে ক্যাম্পেইনটা শুরু করে আসলে 2019 থেকে 2024 আজ এতগুলো বছর যতগুলো লস্করে তৈবার জঙ্গি কাগজ ছাড়া এখানে ঘাপটি মেরে বসে আছে, তাদের প্রত্যেককে সাহায্য করেছেন এই বুদ্ধিজীবীরা। এরা আজও চুপ, কাগজ হাম নেই দিখায়েঙ্গে বলে গেছিলেন। অপর্ণা সেন, কৌশিক সেন, ব্রাত্য বসু সবাই চুপ। কেন চুপ? লস্করে তৈবাকে সাহায্য করে জয় গোস্বামী কেন চুপ করে বসে আছে? শুভা প্রসন্নকে কাগজ হাম নেই দিখায়েঙ্গে, কাগজ আমরা দেখাবো না, আলবাদ দেখাতে হবে, এনআরসি করতে হবে। তার কারণ এনআরসি না করলে আমরা বুঝবো না। অমর্ত্য সেন সমস্ত কিছু নিয়ে বলেন, এনআরসি নিয়ে কেন বলছেন না, বাংলাদেশ নিয়ে কেন বলছেন না? অমর্ত্য সেন কেন বলছেন না? নচিকেতা কেন বলছেন না? নচিকেতার কনসার্টে, নচিকেতার অনুষ্ঠানে কাল যদি লস্করে তৈবা এসে বোমা ফাটিয়ে চলে যায়, নচিকেতা দায়ী হবেন তো? অপর্ণা সেনের নাটকে কাল যদি আইসিস জঙ্গি টেরর অ্যাটাক করে, অপর্ণা সেন সম্পূর্ণভাবে, অর্পিতা ঘোষ সম্পূর্ণভাবে দায়ী হবেন? এরা কেন করছেন? দেশটাকে ভাগ করে দেওয়ার জন্য বারবার সোরস গ্যাংয়ের হাতের পুতুল হচ্ছেন তারা, যারা এই মুহূর্তে আমার সাথে রয়েছেন। তাদের সাথে আলাপ করে নেব। রয়েছেন সন্ময় ব্যানার্জি, রাজনৈতিক বিশ্লেষক, দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা। দুজনকেই স্বাগত। এবং তার পাশাপাশি রোকেয়া প্রাচী, আওয়ামী লীগ নেত্রী, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমেই দীপাঞ্জন চক্রবর্তী এবং সন্ময়দার কাছে যেতে চাই। সন্ময়দা, এই মারাত্মক যে ন্যারেটিভটা 2019 সালে চালু করেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেড, এই জয় গোস্বামী ইত্যাদি ইত্যাদি, আমার নামও মনে থাকে না, এই বুদ্ধিজীবীদের বা ভাতাজীবীদের, এটা তো একটা মারাত্মক ন্যারেটিভ যেটা এখন ভাঙতে হবে। তার কারণ কাগজ দেখাতে হবে, নয়তো আমার চারপাশে কারা রোহিঙ্গা, কারা লস্করে তৈবা, কারা আইসিস জঙ্গি সেটা বোঝা যাবে না। পার্কস্ট্রিটের কেক খেতে খেতে যদি আমি উড়ে যাই বা আপনি উড়ে যান, বা আমার ছোট ছোট ভাই বোনেরা যারা অ্যালেন পার্কে ঘুরছে তারা যদি টেরর অ্যাটাকের শিকার হয়, মমতা ব্যানার্জি বা জয় গোস্বামী বাঁচাতে আসবেন? সন্ময়দা। ময়ূক, আমি প্রথমেই একটা কথা বিরোধিতা করব, সেটা হচ্ছে তুমি বলছিলে এখানে যে বুদ্ধিজীবী কথাটা কিন্তু আজকে গালিগালাজে পরিণত হয়েছে। যে কোনো অন দ্য স্ট্রিট যে কোনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করো, বরঞ্চ আমি বলবো টুকরে টুকরে ব্রিগেডটাই বলা দরকার। আমার আজকে খালি বসে মনে হচ্ছে এই সাম্প্রতিক কালের ঘটনার প্রেক্ষিতে যে তথাকথিত কাশ্মীর মাঙে আজাদি তারা কোথায়, এক। দ্বিতীয়ত হচ্ছে ইউএপিএ আইনের যারা বিরোধিতা করেন এই পশ্চিমবঙ্গে এবং সারা ভারতবর্ষে, তারা আজকে কোথায়? একটি মন্তব্য দেখছো সোকল সেলিব্রিটিদের যারা কাগজ দেখাবো না বলেছিলেন, তাদের কাউকে কোনো মন্তব্য করতে দেখছো? একবারও দেখছো যে আজকে জাভেদ মুন্সি এই পশ্চিমবঙ্গে তার শ্যালকের বাড়িতে একবার নয় 3বার এসছে,
একাধিক দিন 11 দিন 12 দিন 21 দিন থেকে গেছে এবং রাজ্যের গোয়েন্দা দপ্তর তার কোনো টিকি পর্যন্ত দেখা পায়নি। তুমি সাম্প্রতিককালে তুমি একটা জিনিস খেয়াল করো, কাশ্মীর পুলিশ ইনপুট দিচ্ছে, তখন পশ্চিমবঙ্গের এসটিএফ গিয়ে শেষ পর্যন্ত ক্যানিং থেকে জাভেদ মুন্সিকে ধরছে। অসম পুলিশ ইনপুট দিচ্ছে, এসটিএফ আসছে, তখন হরিহরপাড়া থেকে আব্বাস আলী ধরা পড়ছে। এবং সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে, ভবানী ভবন থেকে পুলিশ কর্তারা বসে বলছেন এদের সম্বন্ধে সব খবর আমাদের কাছে ছিল। আচ্ছা, অগাস্ট বিপ্লব হয়েছে 6ই অগাস্ট, তারপর থেকে 4 মাস ধরে খারিজি মাদ্রাসা চালিয়েছেন আব্বাস আলীরা। সমস্ত ইনপুট যদি ভবানী ভবনে থাকে তাহলে তাদের গ্রেফতার করা হয়নি কেন? এই প্রশ্নটা তো সাইমultaneously আমাদের করা দরকার। প্রশ্ন আরেকটা, এই যে পাসপোর্ট ভেরিফিকেশন, তুমি এক্ষুনি বলছিলে সিভিক ভলেন্টিয়াররা, পাসপোর্ট ভেরিফিকেশনের এন্টায়ার পার্টটা রাজ্য পুলিশের ইনঅ্যাডিকুয়েট স্টাফের জন্য সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে করানো হয়। এন্টায়ার পাসপোর্ট গুলো ফলস বেরিয়ে গেছে, অথচ রাজ্য পুলিশ জানে না, রাজ্য প্রশাসন জানে না। হয় নাকি? পাসপোর্ট ভেরিফিকেশনের ব্যাপারে এন্টায়ার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন জড়িত। তুমি আরেকটু খেয়াল করো ময়ূর, তৃণমূল কংগ্রেসের সকল মুখপাত্ররা একটা কথা বলছেন এবং এই কথাটা খুব ইন্টারেস্টিং। বিএসএফ যদি ছেড়ে দেয় আমরা কি করব? পাসপোর্ট সেন্ট্রাল এজেন্সি করছে, আধার সেন্ট্রাল এজেন্সি করছে, ভোটার লিস্টের নাম নির্বাচন কমিশন করছে। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষমতা নেই, তাই তো? 72টা আউটপোস্টের জমি যারা দেননি, আজকে দিনে দাঁড়িয়ে বর্ডার সিকিউরিটি ফোর্সকে সকাল থেকে রাত পর্যন্ত বলা হয়েছে গণশত্রু। এ রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার সাধারণ মানুষের কাছে ইন্টারপ্রিটেশন করিয়েছেন যে বর্ডার সিকিউরিটি ফোর্স আপনাদের শত্রু, তাদের ছাড়বেন না। রাজ্য পুলিশের ডিজিকে পর্যন্ত ইনস্ট্রাকশন দিয়েছেন। 50 কিলোমিটার পর্যন্ত এরিয়া ডমিনেশন বর্ডার সিকিউরিটি ফোর্সে ভারতবর্ষের সীমানা অঞ্চলের প্রত্যেকটি রাজ্য সরকার মেনে নিয়েছে, এক্সেপ্ট ওয়েস্ট বেঙ্গল। অপর্ণা সেন প্রেস কনফারেন্স করেছেন প্রেস ক্লাবে বসে। কেন? আজকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু বাঙালি খুঁজছে। তার কারণ আজকে যে জঙ্গিরা এই বাংলায় ঢুকেছে, আমরা তো সবে কয়েকজন জঙ্গির খবর পেয়েছি, আমরা জানি না কত জঙ্গি ময়ূক তোমার বাড়ির পাশে কিংবা আমার বাড়ির পাশে কিংবা অন্যান্য বাঙালিদের ঘরের পাশে বসে আছেন। কখন আমরা অসম পুলিশ ইনপুট দেবে, কখন কাশ্মীর পুলিশ ইনপুট দেবে, তখন আমরা জানতে পারবো যে লস্করি তৈবার আউটফিটরা, আল কায়দার আউটফিটরা আমার বাড়ির। সন্ময়দা আপনার নেটে বোধহয় একটু সমস্যা হয়েছে। আমি আপনার কাছে যাব, কিন্তু আমি একেবারে রোকেয়া প্রাচী, আওয়ামী লীগ নেত্রী, তার কাছে যাব। রোকেয়া প্রাচী, আপনি আওয়ামী লীগ নেত্রী, কিন্তু আপনারা কি করেছিলেন জঙ্গি দমনে? আপনারা কি করেছিলেন? অনেকে তো এটাও বলেন যে আওয়ামী লীগের সময় সবচেয়ে বেশি হিন্দু তাদেরকে নিধন করা হয়েছে, সবচেয়ে বেশি মন্দির ভাঙা হয়েছে। পশ্চিমবঙ্গকে অশান্ত করবার পেছনে আপনারাও আছেন, কারণ আওয়ামী লীগ বাংলাদেশকে তো পরিষ্কার করেছে, কিন্তু বাংলাদেশের আবর্জনা, এই জঙ্গি আবর্জনা সব পশ্চিমবঙ্গে ঢুকেছে। না, আমার কাছে মনে হয় এটি সত্য নয়। আওয়ামী লীগ এর জন্য দায়ী না, কারণ আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ যে সকল জঙ্গিদেরকে, সন্ত্রাসীদেরকে যেভাবে অ্যারেস্ট করে যেভাবে সাজা দিয়ে জেলে ভরেছিল, আজকে 5ই আগস্টের পরে কিন্তু আমরা দেখছি তারা বেরিয়ে আসছে। কাজে আওয়ামী লীগের উপর যে দোষটা চাপাচ্ছে এখনকার সময়ের এই অবৈধ অসাংবিধানিক সরকারের মানে পেইড লোকজন, তারা ভুল বলছে। এবং আওয়ামী লীগ আমলে সনাতনীদের উপর কোনো রকমের মানে বিচ্ছিন্ন 2-1টি ঘটনা ছাড়া সেরকম নির্যাতন হয়নি। আজকে যে নির্যাতনগুলো আমরা দেখছি, কিন্তু রোকেয়া প্রাচী, আপনি যখন এই কথাগুলো বলছেন ইউটিউবে, আমাকে যারা দেখছেন অন্যান্য দেশ থেকে এবং বাংলাদেশিরা, তারা তো বলছেন আপনি মিথ্যা কথা বলছেন। আপনি আপনার এই কথার মধ্যে অনেকে নির্দিষ্টভাবে লিখে বলছে যে আপনাদের সময় সবচেয়ে বেশি মন্দির ভাঙা হয়েছে, আপনাদের সময় যারা মন্দির ভেঙেছে বা যারা ব্লগারদেরকে মেরেছে তারা বাংলাদেশ থেকে। শুনে নিন বাংলাদেশকে পরিষ্কার করতে গিয়ে পশ্চিমবঙ্গকে ধাপার মাঠ বানিয়েছেন। এটা কি সত্য না মিথ্যা? একদমই মিথ্যে। দেখেন, 5ই আগস্ট থেকে আজকে পর্যন্ত আমাদের 64টি জেলায় 49টি জেলা বা মেট্রোপলিটন এলাকায় মন্দির ভাঙচুর হয়েছে। শুধুমাত্র জেলার কথা বলছি, 49টি। কাজে উপজেলা, ইউনিয়ন পর্যায়ে আরো অসংখ্য আছে। এরকম ঘটনা এ যাবৎকালে বাংলাদেশের ইতিহাসে ঘটেনি। 1971 সালের যেভাবে সনাতনীদের উপরে যে গণহত্যা বা যে ধরনের নির্যাতন হয়েছিল, এখনকার যে স্ট্যাটিস্টিক্স সেটি সেই সময় কেউ হার মানা। আমি সব বুঝলাম দিদি,
দিদি আমি সব বুঝলাম, এবং আপনি আমি এই জঙ্গিদের কথা কথাগুলো যেটি বলছি বলছেন আমি সে প্রসঙ্গে আসছি। দিদি আবারও বলছি কলকাতা বা ভারত যদি সুরক্ষিত না থাকে, কলকাতা বা ভারত যদি সিরিয়া বা ইসরায়েল বা প্যালেস্টাইন বা অন্যান্য দেশের মতন একটা ট্রাবলসাম জায়গাতে চলে যায়, আপনারাও কিন্তু নিরাপদ থাকবেন না। সুতরাং সেই জায়গা থেকে আপনাদের কি দায় ছিল না? আপনি যেটা বলছিলেন শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কি দায় ছিল না রোহিঙ্গা সমস্যাটা মিটিয়ে দেওয়া 2023-24-এর মধ্যে? রোহিঙ্গার সমস্যাটা আছে বলে তো আজকে এত রোহিঙ্গা কাটাতার পেরিয়ে আসছে। আওয়ামী লীগও বা কি করেছে? না, আমি আপনাকে বিষয়টা আপনার দুটো অংশের প্রশ্ন, একটি হচ্ছে আওয়ামী লীগ আমলে কি হত্যা হয়েছে আর এখন কি হচ্ছে, দুটোর হিসেবটা আমি আপনাকে দিচ্ছি। গণজাগরণ মঞ্চ যখন যুদ্ধাপরাধীর বিচারের প্রক্রিয়াটি শুরু হলো, সারা বাংলাদেশের মানুষ যখন যুদ্ধাপরাধীর বিচারের জন্য রাস্তায় নেমে এলো, সেই সময় আমাদের সাথে যে সকল ব্লগার অ্যাক্টিভিস্টরা কাজ করছিল, সেই সময় এক্সট্রিমিস্ট যারা ছিল তারা ব্লগার এবং অ্যাক্টিভিস্টদেরকে টার্গেট করে কিলিংটা করেছিল। এবং সেই সময় বাংলাদেশ আওয়ামী লীগ এবং সে সময় শেখ হাসিনা তিনি কিন্তু সেই জঙ্গি, সেই এক্সট্রিমিস্ট যারা ছিল, সন্ত্রাসী, আসামি, ক্রিমিনাল, তাদের সকলকে কিন্তু শাস্তি দিয়ে জেলে ভরেছিল। না শাস্তি দিয়ে না, আপনারা ফাঁসি দিতেন, আর যারা বেঁচে যেত ফাঁসির ভয় তারা পশ্চিমবঙ্গে পালিয়ে আসতো বলে বারবার বলা হয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদেরও তো দায় আছে। আজ পশ্চিমবঙ্গে এত জঙ্গি, এত লস্করে তৈবার জঙ্গিরা, তারা কি করে বাংলাদেশ থেকে আসতে পারছে? ইউনূসের সরকার তো এসছে 100-150 দিন হলো, আগস্ট মাস থেকে। তার আগে কি করেছেন আপনারা? তার আগে আমরা তাদেরকে তার আগে তো আপনারা এরকম ঘটনা দেখেননি। তার আগে কি এরকম নিধন দেখেছেন? তার আগে কি এরকম জঙ্গি হামলা দেখেছেন? বাংলাদেশ আওয়ামী লীগের শেখ হাসিনার সময়কালের কথা বলছি। শেখ হাসিনার সময়কালে তিনি কিন্তু চেষ্টা করেছেন জঙ্গি সন্ত্রাসীদেরকে দমন করবার, এবং তার নজির রয়েছে।